সকাল সকাল শাশুড়ির রুমে দাঁড়িয়ে আছি। আমার ঠিক দুই পাশে তিন যা দাঁড়িয়ে আছে। বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছি মাত্র একদিন হলো। বিয়ের একদিন যেতে না যেতেই শাশুড়ির এমন তলব পেয়ে আমি তো ভয় পেয়ে গেলাম। জায়েদের কাছে জিজ্ঞাসা করব এমন সুযোগও হয়ে ওঠেনি। সবাই হতভম্ব হয়ে শাশুড়ির রুমে এসে পৌঁছালো। শাশুড়ি আমাকে দেখে বলল, ভয় পাওয়ার কোনো কারণ নাই ছোট বউ। বাড়ির উত্তর পাশে দুইটা কদবেল আর জাম্বুরার গাছ আছে। ওইটার মাঝখানে তুমি একটা নারকেল গাছ লাগাবা। এই দায়িত্বটা তোমার। আর শুধু গাছ লাগালেই হবে না, সেটার যত্ন তোমাকে নিতে হবে। বিয়ে হয়ে মাত্র শ্বশুর বাড়িতে এসেছি একদিন হলো, আর এই মুহূর্তে এই নারকেল গাছ লাগানোর কথা শুনে আমার তো মাথায় আকাশ ভেঙে পড়লো। কি বলে এসব? মনে মনে রাগও হলো। আর ভাবলাম এ কোথায় এসে পড়লাম আমি চুপচাপ দাঁড়িয়ে থাকায় শাশুড়ি একটু কঠিন হয়ে বলল, আমার কথা কি বুঝো নাই বউ? আমি তখন বললাম, বুঝেছি। উনি বলল, আচ্ছা বুঝলেই ভালো। বড় বউ তোমারে বাড়ির সব কাজকর্ম দেখাই দিব। এই বাড়ির বউ হয়ে আইসো, ভালো মতো কাজকর্ম করতে হইব। ঠিক আছে আম্মা। এরপর আমার শাশুড়ি একটু রাগী চোখে মেজো জায়ের দিকে তাকালো। তখন মেজো জা আমতা আমতা করে বলল, আম্মা দোষটা আমারই, আমাকে ক্ষমা করে দেন। এমন ঘটনা আর কখনোই হবে না। এই কথা বলতে বলতে মেঝো ভাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তখন শাশুড়ি ধমক দিয়ে বললেন, এই দোষটা যে তোমার সেটা আমি আগেই জানতাম। তোমার তো কঠিন শাস্তি হওয়া উচিত বউ। তোমার বাপের বাড়ির লোকজনকে জানানো উচিত। কিন্তু আমি চাই না যে এই বাড়ির কোনো খারাপ সংবাদ বাড়ির বাইরে যাক। এর বিচার আমি একাই করব। এই সংসারটা আমার সংসারে এমন অন্যায় কিছু হবে সেটা আমি কখনোই বরদাস্ত করব না। কথা শেষ করে শাশুড়ি মা দেখি বিড়বিড় করে কিছু একটা বললেন। আমি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এরপর উনি বললেন, যাও তোমরা সবাই চলে যাও। রুম থেকে চলে আসার পর থেকেই সবকিছু আমার মাথায় কেমন যেন গোলমাল পাকিয়ে যাচ্ছিল। মেজো ভাবির কান্না দেখে তো খুব খারাপ লাগছে। যদিও আমি কিছুই বুঝতে পারছি না যে বিষয়টা আসলে কি, তবে আমার শাশুড়ির আচরণ দেখে আমার খুব রাগ হচ্ছে। একজন শাশুড়ি যদি তার বাড়ির বউদের সঙ্গে এমন আচরণ করে তাহলে তো সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমিও খান বাড়ির মেয়ে, আমার সঙ্গে এরকম খবরদারি আমি একদম বরদাস্ত করব না। মনে মনে চিন্তা করলাম যে এই গাছটা আমি লাগাবো না, আর ইচ্ছে করেই লাগাবো না। দেখি আমার শাশুড়ি আমাকে কি বলে। আজ বড় ভাবি আমাকে অনেকবার গাছ লাগানোর জন্য তাগিদ দিয়েছে, কিন্তু আমি সেটা মাথায় নেইনি। ইচ্ছে করেই আমি কানে নেইনি। আজ সকালে অনেকবার বলার পর দেখি বড় ভাবি এই কথা বলতেছে না। ভালোই হলো, আমার শাশুড়িও বুঝুক যে আমার উপর খবরদারি একদম চলবে না। আমার শাশুড়ির 51 সদস্যের পরিবার, তারা 4 ভাই। বাজারে একটা আড়ত আছে, আর তাদের জমি জমা সবকিছু মিলিয়ে এলাকায় তাদের একটা ভালো দাপট আছে। শুনেছি আমার শ্বশুর নাকি 7 বছর আগেই গত হয়েছেন। আর এই বাড়ির 4 ছেলে মায়ের খুব ভক্ত। মা যা বলে তারা সেটাই করে। তাদের মায়ের প্রতি অগাধ ভক্তি। তাদের 4 ভাইয়ের কথা হলো, মা যতদিন বেঁচে আছেন আমরা 4 জন একসাথেই থাকবো। এটা নিয়ে আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। আর এটা নিয়ে ঘরের বউদের কোনো অভিযোগও কাজে লাগবে না। এই বাড়ির সকল বড় বড় সিদ্ধান্ত আমার শাশুড়ি মাই নেন। আর সেই সিদ্ধান্তে ছেলেদের কোনো হিম্মত নেই, কোনো সময় থাকেও না। মেজো ভাবির মুখে এসব কথা শুনে আমার রাগও আরো বেড়ে গেল। একজন মানুষ কিভাবে এতগুলো মানুষের উপর কর্তৃত্ব দেখায়, এটা তো করতে পারে না উনি। মনে মনে রাগ পুষে থাকলেও কাউকে কিছু বললাম না। এরপর 7 দিন কেটে গেল। শাশুড়ির সাথে অনেকবার দেখা হয়েছে, তারপরেও কেউ আমাকে কিছু বলেনি এই ব্যাপারে। মনে মনে ভাবলাম ভালোই হয়েছে, শাশুড়িকেও বুঝিয়ে দিয়েছি, একটা শিক্ষা দিয়েছি যে আমিও খান বাড়ির মেয়ে, আমার উপর এরকম খবরদারি একদম চলবে না। অন্যায়ভাবে এই বাড়ির অন্য বউদের উপর শাসন কিংবা নির্যাতন করতে পারলেও আমার উপর এসব চলবে না। খুব অল্প সময়ের মধ্যেই এই বাড়ির বড় ভাবি আমার খুব প্রিয় মানুষ হয়ে উঠলেন। চুপচাপ আপন মনে সারাদিন কাজ করে চলেন, কোনো ব্যাপারেই তাকে বিচলিত হতে দেখিনি। বাড়ির অন্য বউরা বড় বউকে খুব সম্মান করে, ভালোবাসে। তবে এই বাড়িতে এসে একটা জিনিস শুনে খুব কষ্ট পেয়েছি। বড় ভাবি নাকি নিঃসন্তান। ঢাকায় অনেক চিকিৎসা করা হয়েছে, তারপরেও কোনো কাজ হয়নি। তবে এই বাড়ির আর যত বাচ্চারা আছে সবাই বড় ভাবিকে খুব পছন্দ করে। মানে তাদের যত আবদার সব বড় ভাবির কাছেই। বাড়ির সব বাচ্চাদের খাওয়া দাওয়া, পড়াশোনা সবকিছুর ব্যাপারে বড় ভাবির কাছেই সবকিছু। এ নিয়ে অন্য কারো কোনো অভিযোগ নেই। এসব দেখে বড় ভাবির প্রতি আমার মায়া, ভালোবাসা আর শ্রদ্ধা আরো বেড়ে গেল।